আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুহিন মুন্সি। আমি আবুল হাসান স্যারের জীববিজ্ঞান বইয়ের প্রথম পত্র এর দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন এই চ্যাপ্টারটা পড়ব। আমাদের মধ্যে অনেকজন আছে যে মূল বইটা আসলে পড়ে না, টেস্ট পেপার সলভ করে, বিভিন্ন নোটস পড়ে, বিভিন্ন টপিক বা বিভিন্ন গাইড ফলো করে, কিন্তু আসলে অনেকজন মূল বই পড়ার সময় পায় না বা পড়ে না। আসলে আমাদের অ্যাডমিশন পরীক্ষা বা একাডেমিক বোর্ড পরীক্ষা সব ক্ষেত্রেই বইয়ের কোনো বিকল্প নাই। তো আমাদের সর্বপ্রথম বই পড়া উচিত। তো অনেকজন যেহেতু বইগুলো পড়ার সময় পায় না, তো তাদের উদ্দেশ্যে বা তাদের ভালোর জন্য এবং আমারও ভালোর জন্য আমি এই বইটা পড়ব এবং আমার বন্ধুদের বা বান্ধবীদের সবার জন্য উদ্দেশ্যে এই ভিডিওটা করা। তো আজকে রাত 10টার দিকে আমি হয়তো এই ভিডিওটা মানে আমাদের বায়োলজি গ্রুপে আমি দিতে পারি। হ্যাঁ, ভালো হইলেও কিছু বলার দরকার নাই, খারাপ হইলেও কিছু বলার দরকার নাই। জাস্ট আমার ক্লাসটা মানে তোমরা জাস্ট দেখো। এখানে প্রথমেই মার্ক করা আছে জাইগট ইজ ইকুয়াল টু নিষিক্ত ডিম্ব। এখানে এটা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। জাইগট ইজ ইকুয়াল টু নিষিক্ত ডিম্ব। ওয়াল্টার ফ্লেমিং 1882 খ্রিস্টাব্দে সামুদ্রিক স্যালামান্ডার কোষ কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। এটা কিন্তু এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওয়াল্টার ফ্লেমিং 1882 খ্রিস্টাব্দে সামুদ্রিক সামুদ্রিক কি স্যালামান্ডার সামুদ্রিক স্যালামান্ডার এই কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করে। কোষ থেকেই কেবল কোষ সৃষ্টি হতে পারে এটি বলে রুডলফ ভিরসাও। এটি কে বলে? এখানে আর একটা প্রশ্ন আসতে পারে, কোষ থেকে কেবল কোষ সৃষ্টি হতে পারে এটি কে বলে? এটা কে বলে যে এই কথাটা সরি, এই কথাটা বলে হচ্ছে রুডলফ ভিরসাও। রুডলফ ভিরসাও। কোষ বিভাজনের এই যে কোষ বিভাজনের প্রকার, জীব জগতে 3 প্রকার কোষ বিভাজন দেখা যায়। জীবজগতে কত প্রকার কোষ দেখা যায়? 3 প্রকার। অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মাইটোসিস, মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন। আর মায়োসিস বা হ্রাসমূলক বিভাজন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, যে মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয় কেন? মানে এটা হচ্ছে অনুধাবনমূলকে আসতে পারে। আবার মায়োসিসকে হ্রাসমূলক কোষ বিভাজন কেন বলা হয়? মানে এই দুইটা অনুধাবন এমসিকিউ তো আছেই, আবার পাশাপাশি অনুধাবনমূলকে আমরা সচরাচর আসতে দেখি। তো মাইটোসিসে হচ্ছে মাতৃকোষ, একটা মাতৃকোষ থেকে 2টা অপত্য কোষ সৃষ্টি হয়। আর মায়োসিসে হচ্ছে একটা থেকে মানে 2n থেকে nn হয়। হ্যাঁ, কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে 2টি অপত্য কোষের সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। যেটা আমাদের এমসিকিউ মানে জ্ঞানমূলকের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেটা এটা জ্ঞানমূলকের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। এটা যে প্রত্যক্ষ কোষ কাকে বলে বা অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে 2টি অপত্য কোষের সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বলে। আচ্ছা, অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোনো ধরনের জটিলতা ছাড়াই সরাসরি মাতৃকোষের বিভাজন ঘটে থাকে। কি হয়? অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোনো ধরনের জটিলতা, মানে এই প্রক্রিয়ায় কোনো ধরনের জটিলতা থাকে না। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোনো ধরনের জটিলতা ছাড়াই সরাসরি মাতৃকোষের বিভাজন ঘটে থাকে, মানে মাতৃকোষের বিভাজন হয় কোনো জটিলতা ছাড়াই অ্যামাইটোসিস কোষ বিভাজনে বা প্রক্রিয়ায়। কতক ইস্ট, অ্যামিবা প্রভৃতির এককোষী জীবে এ প্রকার কোষ বিভাজন দেখা যায়। কি? অ্যামাইটোসিস। একটা প্রশ্ন আসতে পারে যে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় মানে কোন কোন জীবে দেখা যায়। এটা হচ্ছে কতক ইস্ট, অ্যামিবা প্রভৃতির এককোষী জীবে এ ধরনের এক প্রকার কোষ বিভাজন দেখা যায়। এ প্রকার কোষ মানে দেখা যায়। ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন প্রক্রিয়াও কতকটা অ্যামাইটোসিস এর মতোই।
কতটা কতকটা অ্যামাইটোসিসের মতোই। তারপর হচ্ছে উভয় প্রক্রিয়া প্রায় সমার্থক, এই দুটা প্রক্রিয়া মানে সমার্থক মানে প্রায় সমান। এবার হচ্ছে স্টার্স বার্জার এর মতে অ্যামাইটোসিস প্রক্রিয়ার থেকে জটিল উন্নত কোষ বিভাজন পদ্ধতির উৎপত্তি। এটা কার মতে? দেখো একটা এমসিকিউ আসতে পারে কেমন, যে অ্যামাইটোসিস প্রক্রিয়া থেকে জটিল ও উন্নত কোষ বিভাজন পদ্ধতির উৎপত্তি হয়েছে। এটা কার মতবাদ? এটা কার মতবাদ? তো সেখানে আমাদের এমসিকিউতে দিতে পারে যে এটা হচ্ছে স্টার্স বার্জারের মতবাদ। এটা কার মতবাদ? এটা হচ্ছে স্টার্স বার্জারের মতবাদ। আচ্ছা, তো এখন হচ্ছে গিয়ে প্রকৃতকোষী জীব দেহ গঠনের কোষ বিভাজন হলো মাইটোসিস। প্রকৃত কোষ কি? প্রকৃত কোষ হচ্ছে যে কোষের নিউক্লিয়াস সুগঠিত, সেটাই হচ্ছে প্রকৃত কোষ। তো প্রকৃত কোষী জীব দেহ গঠনের কোষ বিভাজনই মাইটোসিস। মাইটোসিস যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার করে বিভক্ত হয়, তাই মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন কি? যে কোষ বিভাজন, এই যে এখানে দেখো, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার করে বিভক্ত হয়, তাই মাইটোসিস প্রক্রিয়া বা মাইটোসিস কোষ বিভাজন। আবার কোষ বিভাজনের একটি দেহকোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে সম আকৃতি, দেখতে হবে এগুলো মানে মূল পয়েন্টগুলো করতে হবে, এগুলো আমাদের এমসিকিউ এবং সিকিউর জন্য খুবই মোস্ট ইম্পর্টেন্ট। কোষ বিভাজনের একটি দেহ, মাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজনের একটু বড় হোল্ড করে নিই। আচ্ছা, কোষ বিভাজনের একটি দেহ কোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে সম আকৃতি ও সমগুণ সম্পন্ন দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টির মাধ্যমে দুটি অপত্য কোষে পরিণত হয়, সেই কোষই মাইটোসিস। সেই কোষ প্রক্রিয়া মাইটোসিস প্রক্রিয়া, মানে মাইটোসিস, সেই বিভাজন মাইটোসিস। আচ্ছা, মানে সিকিউর জন্য লিখতে পারি যে মাইটোসিস প্রক্রিয়ায় হচ্ছে মাতৃকোষের অপত্য মাতৃকোষের মাতৃকোষের গুণাগুণ অপত্য কোষের সমগুণ সম্পন্ন, তারপর হচ্ছে সমাকৃতির এবং দুটো অপত্য কোষের নিউক্লিয়াস সৃষ্টির মাধ্যমে দুটো অপত্য কোষে পরিণত হয়। মানে এগুলো মানে মূল পয়েন্টগুলো মনে রাখতে হবে আমাদের। হ্যাঁ, নিউক্লিয়াসের এরূপ বিভাজন প্রথম দেখতে পান স্লাইখার। কে দেখতে পান? নিউক্লিয়াসের এরূপ বিভাজন কে দেখতে পান? স্লাইখার এবং নাম দেন ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কি? নিউক্লিয়াসের বিভাজনই হচ্ছে ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কি? নিউক্লিয়াসের বিভাজনই হচ্ছে ক্যারিওকাইনেসিস। ওয়াল্টার ফ্লেমিং এ প্রকার পূর্ণ বিভাজনকে মাইটোসিস নামে অভিহিত করেন। কি? পূর্ণ বিভাজনকে মাইটোসিস। ওয়াল্টার ফ্লেমিং। আচ্ছা, এই মাইটোসিস নামকরণ কে করেন? একটা প্রশ্ন আসতে পারে যে মাইটোসিস নামকরণ কে করেন? সেক্ষেত্রে হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং এই নামকরণ করেন। কি করেন? ওয়াল্টার ফ্লেমিং মাইটোসিস নাম অভিহিত করেন। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজনও বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য ভাই। মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয়। মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজনও বলা হয়। মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজনও বলা হয়। ঠিক আছে। মাইটোসিস কোথায় ঘটে? মোস্ট ইম্পর্টেন্ট একটা তোমার প্রশ্ন। এটা হচ্ছে দৈহিক কোষে ঘটে। এটা মানে সিকিউর জন্য লেখা যায় যে মাইটোসিস দৈহিক কোষে ঘটে, মানে একটা পয়েন্ট। হ্যাঁ, দৈহিক কোষে ঘটে। মাইটোসিস কোথায় ঘটে? মাইটোসিস হচ্ছে দৈহিক কোষে ঘটে। মাইটোসিস কোথায় ঘটে? মাইটোসিস ঘটে হচ্ছে দৈহিক কোষে ঘটে থাকে। আচ্ছা, শাখা প্রশাখার শীর্ষ মূলের বর্ধিতাংশ বা শীর্ষ ক্যাম্বিয়াম প্রভৃতি অঞ্চলে মাইটোসিস হয়ে থাকে। কোন কোন অঞ্চলে হয়ে থাকে সেটা এখানে লেখা আছে, যে শাখা প্রশাখা শীর্ষ মূলের বর্ধিতাংশ শীর্ষ ক্যাম্বিয়াম প্রভৃতি অঞ্চলে মাইটোসিস হয়ে থাকে। জননাঙ্গ গঠন এবং বৃদ্ধি ও মাইটোসিস প্রক্রিয়া, এই যে এখানে লেখা আছে,
জননাঙ্গ গঠন এবং বৃদ্ধি ও মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমেই হয়ে থাকে। জননাঙ্গর গঠন বৃদ্ধি, যে একটা এমসিকিউ আসতে পারে যে কেমন, যে জননাঙ্গের গঠন কোন প্রক্রিয়ার মাধ্যমে হয়, বা এরকম একটা প্রশ্ন, তো সেক্ষেত্রে আমরা বলবো যে জননাঙ্গের গঠন এবং বৃদ্ধি মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। হ্যাঁ, সুন্দরভাবে বুঝে বুঝে পড়তে হবে। তারপর তারপর হচ্ছে ক্রোমোজোম লম্বালম্বি ভাবে তথা অনুদৈর্ঘ্য দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়। মাইটোসিসের বৈশিষ্ট্য কিন্তু এগুলা, এগুলা মাইটোসিসের বৈশিষ্ট্য, এগুলো মাইটোসিসের বৈশিষ্ট্য। ক্রোমোজোমের লম্বালম্বি ভাবে তথা অনুদৈর্ঘ্য দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়। ক্রোমাটিডে অনুদৈর্ঘ্য দুটি, ক্রোমোজোমের লম্বালম্বি ভাবে তথা অনুদৈর্ঘ্য দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়। অপত্য কোষগুলো মাতৃকোষের সমগুণ হয়। অপত্য কোষের, এই যে অপত্য কোষগুলো মাতৃকোষের কি হয়, সমগুণ সম্পন্ন বা সমান সংখ্যক এগুলো হয়, বুঝছো? আচ্ছা, অপত্য কোষের ক্রোমোজোম, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সমান হয়। হ্যাঁ, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়। অপত্য কোষের বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান আয়তনের হয়। অপত্য কোষ বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান আয়তন হয়। মানে মাতৃকোষের আয়তন এবং অপত্য কোষের আয়তন সমান আকৃতির হয়। অপত্য কোষের আয়তন সমান আকৃতির হয়, সমগুণ সম্পন্ন হয়। তারপর হচ্ছে বা অনুদৈর্ঘ্য দুটি ক্রোমাটিড লম্বালম্বি তথা অনুদৈর্ঘ্য দুটি ক্রোমাটিড বিভক্ত হয়, এগুলোই। হ্যাঁ, আর ক্রোমোজোম সংখ্যা সমান হয়। এগুলো আমাদের 3-4টা পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কোষ চক্র ও ইন্টারফেজ যে অংশটা আছে সেটা বলবো। কোষ সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে বলা হয় কোষ চক্র। এটা এমসিকিউতে আসতে পারে, মানে সরি জ্ঞানমূলক আসতে পারে, যে কোষ চক্র কাকে বলে। কোষ চক্র কোষ চক্র কাকে বলে কোষ চক্র কাকে বলে? তো সেক্ষেত্রে আমরা বলবো কি, কোষ সৃষ্টি, কোষ বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, তিনটা অংশ, কিন্তু তিনটা কাজ। একটা হচ্ছে কি কোষ সৃষ্টি, দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে কোষ বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন। এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে আমরা বলবো কোষ চক্র। ঠিক আছে। হাওয়ার্ড ও প্লেক এই চক্রের প্রস্তাব সম্পন্ন হয় তাকে বলা, হাওয়ার্ড ও প্লেক এই কোষ চক্রের প্রস্তাব করেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কোষ চক্রের প্রস্তাব প্রস্তাব কোন বিজ্ঞানীরা করে বা কারা করে? কোষ চক্রের প্রস্তাব কারা করে? কোষ চক্রের প্রস্তাব কারা করে? এরা হচ্ছে হাওয়ার্ড ও প্লেক এই দুজন হচ্ছে কোষ চক্রের প্রস্তাব দেন বা প্রস্তাব করেন। এক একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে 10^14 ট্রিলিয়ন কোষ থাকে। কত থাকে? 10 ইন্টু, এখানে কি বলছে এটা, যে 10 ট্রিলিয়ন বা 10^14 ট্রিলিয়ন কোষ থাকে। আচ্ছা, ঠিক আছে। কিছু কোষ আছে প্রয়োজনীয় উদ্দীপনা পেলে বিভাজিত হতে পারে, মানে কিছু কিছু কোষ আছে প্রয়োজনীয় যদি উদ্দীপনা পায় তাহলে সে বিভাজিত হবে। কিছু কোষ আছে প্রয়োজনীয় উদ্দীপনা পেলে বিভাজিত হতে পারে। আবার অনেক কোষ আছে কখনো বিভক্তই হয় না, মানে সেটা স্থায়ী কোষ, মানে যত উদ্দীপনা পাক মানে কোষ কখনো ওই কোষটা কখনো বৃদ্ধি পায় না। হ্যাঁ, ওই একই রকম থাকে, কোষের কোনো বৃদ্ধি হয় না বা কোনো গ্রোথ হয় না। আচ্ছা, আমাদের পূর্ণাঙ্গ লাল রক্ত কোষ, পেশি কোষ, স্নায়ু কোষ, উদ্ভিদের স্থায়ী কোষ সমূহ। পূর্ণাঙ্গ লাল রক্ত কোষ, পেশি কোষ, স্নায়ু কোষ, উদ্ভিদের স্থায়ী কোষ সমূহ, এগুলো হচ্ছে তোমার স্থায়ী কোষ। হ্যাঁ, স্থায়ী কোষ সমূহ। আমি বলছি যে যে অনেক কোষ আছে কখনো বিভক্ত হয় না, এগুলো হচ্ছে স্থায়ী কোষ। স্থায়ী কোষ কোনগুলো? এটা হচ্ছে পূর্ণাঙ্গ লাল রক্ত, পেশি কোষ, স্নায়ু কোষ, উদ্ভিদ স্থায়ী কোষ।
আসাম। কোষ চক্র দুটি প্রধান ধাপে বিভক্ত। কোষ চক্র কয়টি ধাপে বিভক্ত আসতে পারে, কিন্তু এটা কোষ চক্র হচ্ছে প্রধান দুইটি ধাপে বিভক্ত, যথা কোষের বিভাজনরত অবস্থাকে বলা হয় এম ফেজ, মানে এই যে বিভাজনরত অবস্থা দেখো না, যে এম ফেজ বলতে মাইটোসিস দশা, এতে সময় ব্যয় হয় হচ্ছে 5 থেকে 10%। জি দশা মানে গ্যাপ দশা, গ্যাপ ওয়ান দশা, হ্যাঁ গ্যাপ ওয়ান দশা, এতে সময় ব্যয় হয় হচ্ছে 30 থেকে 40%। আর এস হচ্ছে ডিএনএ প্রতিলিপন হয় বা সংশ্লেষণ হয়। আর একটা হচ্ছে G2 মানে গ্যাপ টু বা এতে সময় ব্যয় হচ্ছে 10 থেকে 20%। তো যাই হোক, আমি পড়ি এখন এম ফেজ। কোষ চক্র দুটি কি? কোষ চক্র দুটি প্রধান ধাপে বিভক্ত, যথা কোষের বিভাজনরত অবস্থাকে বলা হয় এম ফেজ বা মাইটোসিস, এবং দুটি এম ফেজ এর মধ্যবর্তী অবিভাজন অবস্থাকে বলা হয় ইন্টারফেজ। তারপর হচ্ছে একটি জেনেটিক প্রোগ্রাম দ্বারা কোষ চক্র নিয়ন্ত্রিত। সরি, আমি উপরে লাইনটা পড়ে নেই, করছি, সরি, এখান থেকে পড়তেছি, হ্যাঁ। কোষ চক্রের মোট সময়ের মাত্র 5 থেকে 10 ভাগ ব্যয় হয় এম ফেজে। এটা আমাদের মনে রাখতে হবে, কিন্তু এমসিকিউ তো অনেক আসে যে এম ফেজে কত ভাগ সময় ব্যয় হয়, এটা হচ্ছে 5 থেকে 10 ভাগ। আর জিওনে হচ্ছে 30 থেকে 40% সময় ব্যয় হয় এম ফেজে, 5 থেকে 10, জিওনে 30 থেকে 40, এস ফেজে হচ্ছে 30 থেকে 50, এবং G2তে হচ্ছে 10 থেকে 20% সময় ব্যয় হয়। এটাই মনে রাখলে হবে। আহ, আবার বাকি যে 90 থেকে 95% সময় ব্যয় হয় হচ্ছে ইন্টারফেস। এই যে টোটাল যে দশাটা, এই টোটালটা হচ্ছে ইন্টারফেস দশা, আর এটা হচ্ছে এমফেস দশা, এটুকু শুধু এমফেস দশা, হ্যাঁ। আর এটুকু হচ্ছে ইন্টারফেস দশা, আমাদের মনে রাখতে হবে। একটি জেনেটিক, এই যে এখান থেকে পড়তে হবে, একটি জেনেটিক প্রোগ্রাম দ্বারা কোষচক্র কি দ্বারা নিয়ন্ত্রিত? একটি জেনেটিক প্রোগ্রাম দ্বারা হচ্ছে কোষচক্র নিয়ন্ত্রিত। একটি জেনেটিক প্রোগ্রাম দ্বারা কি নিয়ন্ত্রিত? একটি জেনেটিক প্রোগ্রাম দ্বারা কোষচক্র নিয়ন্ত্রিত। মনে রাখতে হবে যে একটি জেনেটিক প্রোগ্রাম দ্বারা কোষচক্র নিয়ন্ত্রিত। অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে সাইক্লিন বা সিডিকে যৌগ হচ্ছে যৌগ। বিভিন্ন হরমোন ও গ্রোথ ফ্যাক্টর জিএফ বাহ্যিক উদ্দীপনা দান করে। গ্রোথ ফ্যাক্টর বা জিএফ হচ্ছে গ্রোথ ফ্যাক্টর, হ্যাঁ, জিএফ হচ্ছে গ্রোথ ফ্যাক্টর। বিভিন্ন হরমোন ও গ্রোথ ফ্যাক্টর জিএফ বাহ্যিক উদ্দীপনা দান করে। গ্রোথ ফ্যাক্টর হচ্ছে বাহ্যিক উদ্দীপনা প্রদান করে বা দান করে। আচ্ছা, ম্যারোতে লোহিত রক্তকণিকা, এই যে এখান থেকে, এই যে বোন, এই যে এখান থেকে মনে রাখতে হবে, এখান থেকে শুরু করছি। বোন ম্যারোতে লোহিত রক্তকণিকা কোষের সংখ্যা বৃদ্ধির জন্য কিডনি বা অ্যারিথ্রোপোটিন তৈরি করে। বোন ম্যারোতে লোহিত রক্তকণিকা কোষের সংখ্যা বৃদ্ধির জন্য কিডনি অ্যারিথ্রোপোটিন তৈরি করে। বোন ম্যারোতে অ্যারিথ্রোপোটিন তৈরি করে। কিডনিতে অ্যারিথ্রোপোটিন। বোন ম্যারোতে লোহিত রক্তকণিকা কোষের সংখ্যা বৃদ্ধির জন্য কিডনিতে অ্যারিথ্রোপোটিন তৈরি করে। এটা মনে রাখতে হবে, আমি চিল্লায় চিল্লায় বলতেছি যাতে তোমাদের কান পর্যন্ত পৌঁছায় এবং পড়াটা তোমরা সুন্দরভাবে বুঝতে পারো। ইন্টারফেস অবস্থায় কোষের নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য ভাই, যে কোন দশায় বিপাকীয় নিউক্লিয়াস হয়, বা ইন্টারফেস অবস্থায় কোষের নিউক্লিয়াসকে কি বলা হয়? বিপাকীয় নিউক্লিয়াস। বা কোন বা আচ্ছা, ইন্টারফেস দশায় যে নিউক্লিয়াসের যে বিভাজনটা হয় কোষের নিউক্লিয়াসকে বলা হচ্ছে বিপাকীয় নিউক্লিয়াস। ইন্টারফেস দশায় কোষের নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এর জন্য। তারপরে হচ্ছে আমার যাইতে হবে পরবর্তী স্লাইডে। আসাম, ইন্টারফেসকে সাধারণত 3টি উপপর্যায়ে ভাগ করা হয়েছে। কয়টি? ইন্টারফেসকে সাধারণত কয়টি ভাগে ভাগ করা হয়েছে? ইন্টারফেসকে সাধারণত তিনটি উপপর্যায়ে ভাগ করা হয়েছে।
ইন্টারফেসকে সাধারণত তিনটি উপপর্যায়ে ভাগ করা হয়েছে, জি অন এস এবং জি টু। জি অন এস এবং জি টু। টার্গেট কোষের সারফেসে বিশেষ রিসেপ্টর প্রোটিনের সাথে গ্রোথ ফ্যাক্টর সংযুক্ত হয়ে কোষ চক্র শুরু করার নির্দেশ দান করে। কি বলা হয়েছে এখানে, যে টার্গেট কোষের সারফেসে বিশেষ রিসেপ্টর প্রোটিনের সাথে গ্রোথ ফ্যাক্টর সংযুক্ত হয়ে কোষের কোষের কোষ চক্র শুরু করার নির্দেশ দান করে। এখন হচ্ছে আমরা যে তিনটে উপধাপ শিখলাম, হ্যাঁ, তিনটে উপধাপের জি ওয়ান, এস এবং জি টু, এই সম্পর্কে আমরা এখন আলোচনা করব। জি ওয়ান দশা বা গ্যাপ ফেজ। জি ওয়ান এর প্রথমে সাইক্লিন নামক এক প্রকার প্রোটিন তৈরি হয় যা সিডিকে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসিস এর সাথে যুক্ত হয়ে সমগ্র প্রক্রিয়ায় গতি ত্বরান্বিত নিয়ন্ত্রণ হয়। অন্যান্য প্রোটিন, আরএনএ এবং ডিএনএ রেপ্লিকেশন সকল উপাদান তৈরি হয়, মানে অন্যান্য প্রোটিন, আরএনএ এবং ডিএনএ রেপ্লিকেশনের সকল, মানে ডিএনএ রেপ্লিকেশনের জন্য যে প্রোটিন, আরএনএ এবং ডিএনএ যে প্রোটিন প্রয়োজন সেটা তৈরি হয়। আচ্ছা, এতে সময় ব্যয় হয় কত? এতে সময় ব্যয় হচ্ছে 30 থেকে 40% পর্যায়ে ব্যয় হয় সময়, 30 থেকে 40% জীবনে, 30 থেকে 40। আচ্ছা, এখন হচ্ছে এস দশা। এস দশায় হচ্ছে কি, এস দশা ডিএনএ রেপ্লিকেশন সম্পন্ন হয়। এস দশায় কি হয়? এস দশায় হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হয়। ডিএনএ রেপ্লিকেশন মানে একটা মাতৃ ডিএনএ থেকে অপত্য ডিএনএ। জি টু দশা। জি টু দশা হচ্ছে গ্যাপ টু দশা বা গ্যাপ ফেজ। মাইক্রোটিউবিউল গঠনকারী পদার্থ সংশ্লেষ বা সংশ্লেষণ। মাইক্রোটিউবিউল গঠনকারী পদার্থ সংশ্লেষণ, যা দিয়ে মাইটোসিস পর্যায়ের স্পিন্ডল তন্তু তৈরি হয়। মাইক্রোটিউবিউল গঠনকারী পদার্থ সংশ্লেষণ, যা দিয়ে মাইটোসিস পর্যায়ের স্পিন্ডল তন্তু তৈরি হয়, মনে রাখতে হবে। এখান থেকে একটি সেন্ট্রোসোম থেকে দুটি সেন্ট্রোসোম এ পরিণত হয়। একটি সেন্ট্রোসোম থেকে কয়েকটি, এ পর্যায়ে হচ্ছে যেটু দশা হচ্ছে একটি সেন্ট্রোসোম থেকে দুটি সেন্ট্রোসোম তৈরি হয়। আচ্ছা, এখানে কিন্তু আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে এস দশা হচ্ছে 30 থেকে 50 ভাগ সময় ব্যয় হয়। এটা কিন্তু ভাই এমসিকিউতে সবসময় আসে, যে কোনো পরীক্ষা আসতে পারে, সেটা হোক একাডেমিক পরীক্ষা, বোর্ড পরীক্ষা বা অ্যাডমিশন পরীক্ষা, এগুলো আসবেই। তারপর হচ্ছে সেন্ট্রোসোম মাইক্রোটিউবিউল দিয়ে সূচনা করে। সেন্ট্রোসোম মাইক্রোটিউবিউল তৈরি সূচনা করে সরি সেন্ট্রোসোম মাইক্রোটিউবিউল তৈরি সূচনা করে। সেন্ট্রোসোম মাইক্রোটিউবিউল তৈরি সূচনা করে। যে আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে সেন্ট্রোসোম তৈরির সূচনা করে নিচের কোনটি? সেন্ট্রোসোম তৈরির সূচনা করে নিচের কোনটি? তো এমসিকিউতে আমাদের লিখতে হবে যে মাইক্রোটিউবিউল, সেন্ট্রোসোম মাইক্রোটিউবিউল তৈরির সূচনা করে। সরি আমার এখানে মনে ভুল হয়েছে, হ্যাঁ, সেন্ট্রোসোম। আচ্ছা, আমার ভুল হয়েছে কোথায়? এখানে প্রশ্ন হবে যে মাইক্রোটিউবিউল তৈরির সূচনা করে। না, ঠিক আছে, সেন্ট্রোসোম মাইক্রোটিউবিউল তৈরির সূচনা করে, ঠিক আছে, প্রথমটা ঠিক আছে, সরি। আচ্ছা, আমি তো আর শিক্ষক না ভাই, আমি তো তোমাদের মতন একজন, হ্যাঁ। তো জি টু থেকে মাইটোসিস জি টু থেকে মাইটোসিস এ প্রবেশ করতে হলে ম্যাচুরেশন প্রোগ্রামিং ফ্যাক্টর এমপিএফ নামক প্রোটিনের প্রয়োজন পড়ে। আচ্ছা, ম্যাচুরেশন প্রোগ্রামিং ফ্যাক্টরকে সংক্ষিপ্ত রূপ হচ্ছে এমপিএফ। এমপিএফ হচ্ছে প্রমোটিং ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর নামক প্রোটিন প্রয়োজন পড়ে। মোট সময় ব্যয় হয় হচ্ছে কত? মোট সময় ব্যয় হচ্ছে 10 থেকে 20 ভাগ সময় এই উপপর্যায়ে ব্যয় হয়। 10 থেকে 20 ভাগ সময় ব্যয় হয়। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে কোষ চক্রের নিয়ন্ত্রক
কোষ চক্রের নিয়ন্ত্রক হলো সাইক্লিন প্রোটিন এবং সিডিকে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কোষ চক্রের নিয়ন্ত্রক নিচের কোনটি? তো আমরা এখানে বলবো যে কোষ চক্রের নিয়ন্ত্রক হচ্ছে সাইক্লিন প্রোটিন বা সিডিকে। সাইক্লিন প্রোটিন বা সিডিকে। মানুষের কোষে 4 প্রকার সাইক্লিন থাকে। মানুষের কোষে কয় প্রকার সাইক্লিন থাকে? মানুষের কোষে কোষে মানুষের কোষে 4 প্রকার, মানুষের কোষে 4 প্রকার সাইক্লিন থাকে। আচ্ছা, এখন হচ্ছে সাইক্লিন ডি কোষকে জি1 থেকে এস এবং এস পর্যায় থেকে জি2 পর্যায়ে নিয়ে যায়। সাইক্লিন ডি কি করে? সাইক্লিন ডি কি করে? সাইক্লিন ডি হচ্ছে সাইক্লিন ডি কি করে? সাইক্লিন ডি করে হচ্ছে সাইক্লিন ডি করে হচ্ছে কোষকে জি1 থেকে এস এবং এস পর্যায় থেকে জি2 পর্যায়ে নিয়ে যায়। জি থেকে এস এবং এস পর্যায় থেকে জি2 পর্যায়ে নিয়ে যায়। আর সাইক্লিন ইর কাজ হচ্ছে বা সাইক্লিন ইর করে হচ্ছে এস পর্যায় থেকে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে। মানে এস পর্যায়ে যে ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ এর প্রতিলিপন হয়, তো সেটার হচ্ছে কি করে? কোষকে সঠিকভাবে প্রস্তুত করে। এটা হচ্ছে সাইক্লিন ই এর কাজ। আর সাইক্লিন এ এর কাজ কি? সাইক্লিন এ করে হচ্ছে এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশন সক্রিয় ও ত্বরান্বিত করে। মানে এস পর্যায়ে যে ডিএনএ রেপ্লিকেশন হয় সেটাকে হচ্ছে সক্রিয়তা দান করে বা ত্বরান্বিত করে। মাইটোটিক স্পিন্ডল তৈরি সহ মাইটোসিসের জন্য প্রয়োজনীয় সবকিছু সম্পন্ন করে। সাইক্লিন বি মাইটোটিক স্পিন্ডল সাইক্লিন বি মাইটোটিক স্পিন্ডল তৈরি সহ মাইটোসিসের জন্য সবকিছু সম্পন্ন করে। আচ্ছা, এখন হচ্ছে আমি পড়ব যে এম ফেজ বা মাইটোটিক ফেজ। তো এখানে কোষ চক্রের মোট সময়ে ব্যয় হয় মাইটোটিক এম ফেজে এম ফেজে মোট সময় ব্যয় হচ্ছে কত? 5 থেকে 10 ভাগ সময় ব্যয় হয়। মাইটোটিক ফেজের জন্য ব্যয় হয় এটা হচ্ছে 5 থেকে 10 ভাগ। স্তন্যপায়ীদের কোষচক্র মাইটোটিক দশা 1 থেকে 1.5 ঘন্টা স্থায়ী হয়। এটা কি? স্তন্যপায়ী, এর মধ্যে রাখতে হবে যে একটা প্রশ্ন আসতে পারে যে স্তন্যপায়ী কোষচক্র মাইটোটিক দশা কত সময় স্থায়ী হয়? মাইটোটিক দশা কত সময় স্থায়ী হয়? স্তন্যপায়ী কোষচক্র মাইটোটিক দশা কত সময় তোমার স্থায়ী হয়? সেটা হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা। তেমন রাখতে হবে। আচ্ছা, এখন হচ্ছে ইন্টারফেস এবং এম ফেজের মধ্যে যে পার্থক্য, এটা মাঝে মাঝে আমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসতে দেখা যায়। এটি কোষ বিভাজনের প্রস্তুত দশা। ইন্টারফেস কি? এটা হচ্ছে এটা একটার সাথে একটা মানে রিলেটেড, সদৃশ্যভাবে মানে রিলেটেড করে পড়বা, হ্যাঁ, তাহলে মুখস্থ করতে সব থেকে সহজ হবে। একটি কোষ বিভাজনের প্রস্তুতি দশা, একটি কোষের প্রকৃত এটি কোষের প্রকৃত বিভাজন দশা। এটা হচ্ছে কোষ বিভাজনের প্রস্তুতি দশা। এটি কোষ বিভাজনের প্রস্তুতি দশা। আর এটা হচ্ছে কোষের প্রকৃত বিভাজন দশা। কোষ চক্রের 90 থেকে 95 সময় এখানে ব্যয় হয়। মানে ইন্টারফেস দশায় কোষ চক্রের 90 থেকে 95% সময় এখানে ব্যয় হয়। আর কোষ চক্রের 5 থেকে 10% সময় এখানে ব্যয় হয়, বা এম ফেজ বা মাইটোটিক ফেজে তোমার ব্যয় হয় হচ্ছে 5 থেকে 10% সময়। এ দশায় কোষের সংগঠনের বৃদ্ধি ও সংখ্যা 3 নম্বর হচ্ছে এ দশায় কোষের 3 নম্বর এ দশায় কোষীয় সংগঠনের বৃদ্ধি এবং সংখ্যাগত বৃদ্ধি ঘটে। এ দশায় কোষীয় সংগঠনের বৃদ্ধি এবং সংখ্যাগত বৃদ্ধি ঘটে। এ দশায় কোষীয় সংগঠনের বিস্তার ও বিভাজন ঘটে। এ দশায় কোষীয় সংগঠনের বিস্তার ও বিভাজন ঘটে। এ দশায় বংশগতীয় বস্তু ক্রোমাটিন হিসেবে থাকে। ক্রোমাটিন এ দশায় কি? এ দশায় বংশগতীয় বস্তু ক্রোমাটিন হিসেবে থাকে। বংশগতীয় বস্তু ক্রোমাটিন অবস্থায় থাকে। আর এ দশায় বংশগতীয় বস্তু ক্রোমোজোম হিসেবে থাকে। এটা মনে রাখতে হবে। এমফেজে হচ্ছে ক্রোমোজোম মানে বংশগতীয় বস্তু ক্রোমোজোম হিসেবে থাকে। আর ইন্টারফেজে হচ্ছে বংশগতীয় বস্তু ক্রোমাটিড
ক্রোমাটিন হিসেবে থাকে। তারপর হচ্ছে মাইটোসিস বলতে মূলত ক্যারিওকাইনেসিস বোঝায়। মাইটোসিস বলতে আমরা কি বোঝাই? ক্যারিওকাইনেসিস। সরি, মাইটোসিস বলতে মূলত ক্যারিওকাইনেসিসকে বোঝানো হয়। মাইটোসিস এর পর্যায় সমূহ এখন পড়ব। মাইটোসিসকে মূলত 5 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, তারপর হচ্ছে মেটাফেজ, মেটাফেজ এদিকে আছে, মেটা মেটাফেজ, অ্যানাফেজ, আর হচ্ছে টেলোফেজ, এই যে টেলোফেজ, টেলোফেজ কই, টেলোফেজ। এই 5টা ভাগে হচ্ছে বিভক্ত করা হয়েছে। হ্যাঁ, এই 5টা ভাগে বিভক্ত করা হয়েছে। তো এখন হচ্ছে আমি প্রথম থেকে যে যে সে থেকে মাইটোসিসের পর্যায় সম্পর্কে বলবো। মাইটোসিসকে প্রধানত 5টি দশা বা পর্যায়ে ভাগ করা হয়েছে এমসিকিউর জন্য। এমসিকিউর জন্য অত আসে না, এত সস্তা। মাইটোসিসকে প্রধানত 5টি দশা বা পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রোফেজ, প্রোফেজকে হচ্ছে, প্রোফেজের এক নাম হচ্ছে আদ্য পর্যায়, প্রোফেজ বা আদ্য পর্যায়, প্রোফেজ বা আদ্র আর্দ্র পর্যায়, আর্দ্র পর্যায়। মাইটোসিস এর প্রথম পর্যায়কে প্রোফেজ বলে। মাইটোসিসের প্রথম পর্যায়কে কি বলে? প্রোফেজ বলে। ক্রমাগত জল বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো সংকুচিত হতে থাকে, ফলে ক্রোমোজোমগুলো, আচ্ছা আমি এখান থেকে পড়তেছি। হ্যাঁ, মাইটোসিস এর প্রথম পর্যায়কে প্রোফেজ বলে। এটি মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। এই যে আমি পড়ছি, আমি হচ্ছে সাইডে গেছিলাম একটু। ক্রমাগত জল বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো সংকুচিত হতে থাকে, ফলে ক্রোমোজোমগুলো ক্রমাগত খাটো ও মোটা হয়। মানে এ পর্যায়ে হচ্ছে জল বিয়োজন হয়, জল বিয়োজন হওয়ার ফলে ক্রোমোজোমগুলো সংকুচিত হতে থাকে, ফলে ক্রোমোজোমগুলো ক্রমাগত খাটো এবং মোটা হয়। মানে ক্রমাগত খাটো এবং মোটা হয়, বরং রং ধারণ ক্ষমতা কিন্তু বৃদ্ধিও পায়, এটা আরেকটা অপশন। এবং স্পষ্ট ও মোটা হয়, স্পষ্ট ও মোটা, স্পষ্ট ও মোটা হয়। এ পর্যায়ে শেষের দিকে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত ঘটতে থাকে। এ পর্যায়ে শেষের দিকে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্ত ঘটতে থাকে। তা এটা কিন্তু মনে রাখতে হবে যে এ পর্যায়ে হচ্ছে তোমার শেষের দিকে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে কোন পর্যায়ে? প্রোফেজ পর্যায়ে। কতক প্রোটিনের ফসফোরাইলেশন ফসফোরাইলেশনের কারণে নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্ত ঘটতে থাকে। মানে কি এখানে কি বলছে যে কতক প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে, মানে কতক প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে কি ঘটে? নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে। নিউক্লিয়ার এনভেলপ হচ্ছে এই যে এটা, এই যে গোল যে এটা, এই যে লেখা আছে এখানে, যে গোল যে এটা না, দেখো না, যে এটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। হ্যাঁ, এটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। আচ্ছা, প্রতিটি, এখানে কি বলছে? প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাবে 2টি সূত্রে বিভক্ত থাকে। হ্যালো, চাপড়ি নিয়ে গেছে রাস্কিন, কথা কবা। যায় নাই। ও তো গেছে, আনছি। কেবল আগে দিয়েছি এটা। দুপুরে বেলা মাটি কেটে দেওয়া লাগছে, না মাটি কেটে না দিলে আবার খারাপ ভাববি না, বোঝেন নাই? আবার পরে খুঁটা দিল যে আমার এক ডোয়া একটু মাটি কেটে দিল না ওরা কেউ, বোঝেন না, এই জন্য কেটে দিলাম। খালি খালি কথা তাহলে পড়বো কে? ঠিক আছে, 2 ঘন্টা ধরে মাটি, 1.5-2 ঘন্টা মাটি কেটে দিছি।
ঘরের মাটি শেষ, এনে বারান্দার মনে বারান্দার কাটা হয় নাই, ঘরের মাটি কাটা শেষ। নেট চলে শোনা যায় না তো। 2 দিন আরো 60 দিন লাগবে, 60 দিন মিস্ত্রি যা অলস, কাজ করে না, খালি পান খাই বসে রয়ে গল্প করে, কি করে না করে। ওই তো এই দাঁড়া দাঁড়া কাটলি কি দে ভিডিও ভিডিও সব লাগছে তারা তো। ভিডিও কল দে একটু আমার ভিডিও সব লাগছে। আচ্ছা আরে আল্লাহ। প্রতিটি ক্রোমোজোম ক্রোমাটিডের ব্যতীত লম্বালম্বী দুটি সূত্রকে বিভক্ত হয়ে থাকে। কয়টি? দুটি সূত্রকে বিভক্ত হয় কিন্তু। প্রতিটি সূত্রকে ক্রোমাটিড বলে। এই যে প্রতিটি সূত্রক যে আমরা দেখি যে এনের এক একটা যে সূত্রক না, এগুলো হচ্ছে এক একটা ক্রোমাটিড, এক একটা হচ্ছে কি ক্রোমাটিড। আচ্ছা, আমাদের কিন্তু এই যে ইসের যে চিত্রগুলো, প্রোফেসের যে চিত্রগুলো, এগুলো মোস্ট কিন্তু জানতেই হবে ভাই। এগুলা এই চ্যাপ্টারের হচ্ছে কেন্দ্রবিন্দু। এগুলা থেকে এমনভাবে প্রশ্ন আসে, এগুলো ছাড়া প্রশ্ন কোন কোন টপিক থেকে করে, এটা হচ্ছে মায়োসিস মাইটোসিস, এদের পার্থক্য বা বৈশিষ্ট্য, তারপর হচ্ছে বা কোনটা, তারপর হচ্ছে তোমার তারপর হচ্ছে ইসের 5টা ধাপ, মাইটোসিসের 5টা ধাপ, তারপর হচ্ছে জাইগোটিন প্যাকাইটিন থেকে প্রশ্ন করে, ক্রসিংবার প্রশ্ন এখান থেকে প্রশ্ন করে, তারপর হচ্ছে এগুলাই থেকে বেশিরভাগ প্রশ্ন করে। হ্যাঁ, আচ্ছা, এখন বলছে যে এ পর্যায়ে স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটে। স্পিন্ডল তন্তুর তৈরির সূচনা যদি বলে, তাহলে আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে প্রোফেজ পর্যায়ের। এই পর্যায়ের স্পিন্ডল তন্তুর সৃষ্টির সূচনা ঘটে। কোন পর্যায়ে স্পিন্ডল তন্তুর সৃষ্টির সূচনা ঘটে? এটা হচ্ছে কোন পর্যায়ে? এটা হচ্ছে প্রোফেজ পর্যায়ে। স্পিন্ডল তন্তুর সূচনা ঘটে হচ্ছে প্রোফেজ পর্যায়ে। আচ্ছা, তো এখন হচ্ছে আমি প্রোমেটাফেসে চলে যাব। প্রোমেটাফেসের আর একটা নাম কি? প্রোমেটাফেসের আর একটা নাম হচ্ছে প্রাক মধ্য পর্যায়। প্রোমেটাফেজের আর একটা নাম হচ্ছে প্রাক মধ্য পর্যায়। আচ্ছা, প্রোটিনের সমন্বয়ে দুমেরুর, এই যে এখান থেকে কিন্তু এই যে এখান থেকে দেখো, প্রোটিনের সমন্বয়ে দুমেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। প্রোটিনের সমন্বয়ে দুমেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। তারপর হচ্ছে এ পর্যায়ে, যে এখান থেকে এ পর্যায়ে দিকে স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো আঘাতে নিউক্লিয়াস এনভেলপ বিলুপ্ত হতে থাকে এবং এক সময় বিলুপ্ত হয়ে যায়। আচ্ছা, এখানে যদি বলে যে কোন পর্যায়ে নিউক্লিওলাস এবং এনভেলপ বিলুপ্ত হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে প্রোমেটাফেজ। স্পিন্ডল যন্ত্রের দুমেরুর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। আচ্ছা, এটা কিন্তু এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ। হচ্ছে কি এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে স্পিন্ডল যন্ত্রের দুমেরুর মধ্যবর্তী অঞ্চলকে যে স্পিন্ডল যন্ত্রের মধ্যবর্তী অঞ্চলকে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলে। তারপর হচ্ছে এখন হচ্ছে গিয়ে স্পিন্ডল যন্ত্র, এই যে এখান থেকে আমার মানে প্রত্যেকটা লাইন মানে তোমরা করবা যে একটার পর আর একটা লাইন যে করে দাগানো, সেগুলো আমি পড়াইতেছি। স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো এক মেরু হতে অপর মেরু পর্যন্ত বিস্তৃত। স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো এক মেরু হতে অপর মেরু পর্যন্ত বিস্তৃত। এদেরকে স্পিন্ডল ফাইবার বলা হয়। এই যে বিস্তৃত স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় স্পিন্ডল ফাইবার। এগুলো কিন্তু জ্ঞানমূলক আসে যে স্পিন্ডল ফাইবার কাকে বলে, কিংবা নিচের এমসিকিউর ক্ষেত্রে নিচের কোনটি মানে এটি বলা হয় যে স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো এক মেরু হতে অপর মেরু পর্যন্ত বিস্তৃত। এদেরকে কি বলা হয়? এটা এমসিকিউ আসতে পারে না। তো আবার হচ্ছে ক্রোমোজোম একটু আন্দোলিত হয়, যাকে ক্রোমোজোমের নৃত্য বলে। এটা কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট যে ক্রোমোজোমের নৃত্য কাকে বলে? ক্রোমোজোমে একটু আন্দোলিত হয়, যাকে ক্রোমোজোমের নৃত্য বলে। মানে ক্রোমোজোমের যে আন্দোলিত, এই যে ক্রোমোজোমগুলো এগুলো যে আন্দোলিত হয় বা একটু হেলেডোলে বুঝছে, একটু নড়াচড়া করে, এটা হচ্ছে ক্রোমোজোমের নৃত্য। এটা হচ্ছে ক্রোমোজোমের নৃত্য। এটা হচ্ছে ক্রোমোজোমের নৃত্য।
ক্রোমোজোমের একটু আন্দোলন হয় যাকে ক্রোমোজোম ইউনিট বলা হয়। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তুকে ট্রাকশন ফাইবার বলা হয়। এই যে মোস্ট আর একটা ইম্পর্টেন্ট, যে ট্রাকশন ফাইবার কাকে বলা হয়? ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তুকে ট্রাকশন ফাইবার বলা হয়। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তুকে ট্রাকশন ফাইবার বলা হয়। প্রাণীকোষে এখান থেকে শুরু। প্রাণীকোষের সেন্ট্রোমিয়ার মাইটোটিক সেন্টার হিসেবে কাজ করে। প্রাণীকোষের সেন্ট্রোসোম মাইটোটিক সেন্টার হিসেবে কাজ করে। আচ্ছা, এখানে আরেকটা এমসিকিউ আসতে পারে, সেটা হচ্ছে আমি তোমাদের বলে দেই যে প্রাণীকোষের সেন্ট্রোসোম হিসেবে নিচের কোনটি কাজ করে, মানে এমসিকিউ হিসেবে যে প্রাণীকোষের সেন্ট্রোসোম হিসেবে নিচের কোনটি কাজ করে। তো সেই হিসেবে আমরা বলতে পারি যে মাইটোটিক সেন্টার হচ্ছে প্রাণীকোষের সেন্ট্রোসোম প্রাণীকোষের সেন্ট্রোসোম মাইটোটিক সেন্টার হিসেবে কাজ করে। সরি, আবার প্রশ্ন আসতে পারে যে প্রাণীকোষে মাইটোটিক সেন্টার হিসেবে কাজ করে কোনটি? সেন্ট্রোসোম। বুঝছো? এটা এভাবে প্রশ্ন আসতে পারে, আবার প্রশ্নের উল্টো হয়েছে। স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ারের, এই যে পরবর্তী লাইনটা দেখো, স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরের মোটর প্রোটিনে সংযুক্ত। স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ারের কোথায়? কাইনেটোকোরের মোটর প্রোটিনে সংযুক্ত। এখন হচ্ছে মেটাফেজ বা মধ্য পর্যায়। স্পিন্ডল যন্ত্রের দুমেরুর মধ্যবর্তী স্থানকে বিষুবীয় বা নিরক্ষীয় অঞ্চল বলা হয়। এই যে এখান থেকে এ পর্যন্ত, হ্যাঁ, স্পিন্ডল যন্ত্রের দুমেরুর মধ্যবর্তী স্থানকে বিষুবীয় বা নিরক্ষীয় অঞ্চল বলা হয়। কোষ বিভাজনের মেটাফেজ দশায় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলকে ক্রোমোজোমে বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলে। মেটাকাইনেসিসটা কি? এই যে মেটাকাইনেসিস, যে তোমাকে আমি দেখাই, এটা হচ্ছে এই যে মানে বরাবর তোমার বিষুবীয় অঞ্চল, এই যে বিষুবীয় অঞ্চল বরাবর দেখছো, এই অঞ্চল বরাবর যে ক্রোমোজোমগুলো আছে, যে একটা লাইন বরাবর যে আছে, এটা হচ্ছে কি মেটাকাইনেসিস, মানে একটা বিষুবীয় অঞ্চল বরাবর ক্রোমোজোমগুলো বিন্যস্ত আছে, এটাই হচ্ছে মেটাকাইনেসিস। তারপর হচ্ছে এ পর্যায়ে ক্রোমোজোম, এই যে এখান থেকে এ পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি মোটা ও খাটো ও স্পষ্ট দেখা যায়। মেটাফেজ দশায় হচ্ছে এই ক্রোমোজোমগুলো সব থেকে মোটা, খাটো এবং স্পষ্ট দেখা যায়। ক্রোমোজোমের খাটো ও মোটা হওয়াকে কি বলে? কনডেনসেশন বলে। আচ্ছা, এই সংক্ষেপে মানে বলা হইতে পারে একটা এমসিকিউর জন্য, যে ক্রোমোজোমের মোটা ও খাটো হওয়াকে কি বলে, বা কি বলে? এটা হচ্ছে কি বলে? কনডেনশন বলে। ক্রোমোজোমের মোটা ও খাটো হওয়াকে কনডেনশন বলে। আচ্ছা, এটা হচ্ছে সুপার কয়েলিং প্রক্রিয়ায় ক্রোমোজোম খাটো ও মোটা হয়। আচ্ছা, কোন প্রক্রিয়ায় ক্রোমোজোম খাটো ও মোটা হয়? এই যে এখানে দেখো, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কোন প্রক্রিয়ায় ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হয়। তো সেক্ষেত্রে আমরা বলবো যে সুপার কয়েলিং প্রক্রিয়ায় ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হয়। তারপর হচ্ছে এ পর্যায়ে কোষের ক্রোমোজোম সংখ্যা, আকার ও আকৃতি নির্ণয় করা যায়। যে মেটাফেজ পর্যায়ে কি করা যায়? এ পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা, আকার ও আকৃতি নির্ণয় করা যায়। নিউক্লিয়ার এনভেলপ ও নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত থাকে। এখানে কি, আচ্ছা, যদি এমসিকিউতে আসে যে কোন পর্যায়ে নিউক্লিয়ার এনভেলপ সম্পূর্ণ বিলুপ্ত হয়, এটা হচ্ছে মেটাফেজ দশা। যদি বলে যে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপ মানে বিলুপ্ত হয়, যদি বলে শুধু বিলুপ্ত হয়, তাহলে হচ্ছে
প্রোমেটাফেজ। আর যদি বলে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয় নিউক্লিয়াস বা নিউক্লিয়ার এনভেলপ সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়, সেটা হবে মেটাফেজ। মেটাফেজ পর্যায়ের শেষ ভাগে প্রতিটি সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে দুটি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে। কী করে? দুটি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে। মেটাফেজ পর্যায়ের শেষ ভাগে প্রতিটি সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে দুটি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে। আচ্ছা, এখন আমি পড়বো অ্যানাফেজ পর্যায়। হ্যাঁ, অ্যানাফেজ পর্যায় কি বলা হয়েছে? এটার আরেকটা পর্যায় নাম গতীয় পর্যায়। আরেকটা নাম গতীয় পর্যায়। তারপর এ পর্যায়ে অপত্য ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে মেরুমুখে চলতে শুরু করে। মানে যে বিষুবীয় যে অঞ্চলটা থাকে, এই বিষুবীয় অঞ্চলটা না, এই অঞ্চলটা থেকে তোমার মেরুমুখী, এটা মেরু, এই মেরুমুখে চলতে শুরু করে। তারপর কি, সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভক্তির ফলে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। মানে কি, সেন্ট্রোমিয়ারের পূর্ণ যে বিভক্তি হয়, এর ফলে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোম বা নতুন যে ক্রোমোজোমটা সৃষ্টি হয়, এটা অপত্য ক্রোমোজোম পরিণত হয়। এবং প্রতিটি অপত্য ক্রোমোজোম এদের নিকটস্থ মেরুর দিকে ধাবিত হয়। এটার যে নিকটস্থ মেরু আছে না, এই মেরুর দিকে ধাবিত হতে থাকে। তারপর ইংরেজি, এটা ইংরেজি ভি মেটাসেন্ট্রিক। এটা আমি বলতে পারি যে এই লাইনটা আমি একটু বেশি পড়াইতেছি, মানে বলতেছি, তোমরা বড় শোনো। অপত্য ক্রোমোজোমের মেরু অভিমুখে চলনে সেন্ট্রোমিয়ারই অগ্রগামী থাকে এবং বাহুদ্বয় অনুগামী থাকে। ফলে সেন্ট্রোমিয়ারের অবস্থা অনুযায়ী ক্রোমোজোমগুলো ইংরেজি ভি এল জে আই অক্ষরের মতো দেখায়। ভি তোমার মেটাসেন্ট্রিক, এল সাবমেটাসেন্ট্রিক, ভি মেটাসেন্ট্রিক, এল সাবমেটাসেন্ট্রিক, জে অ্যাক্রোসেন্ট্রিক, আই টেলোসেন্ট্রিক। মনে রাখতে হবে কিন্তু, এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। অক্ষরের মতো দেখা যায়। আচ্ছা, ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালে অ্যানাফেজ তথা গতি পর্যায়ে সমাপ্তি ঘটে। মানে এই যে ক্রোমোজোমগুলো আছে, ক্রোমোজোমগুলো যখন মেরুর কাছাকাছি পৌঁছায়, তখন এই অ্যানাফেজ পর্যায়ের সমাপ্তি ঘটে। তখন কি ঘটে? এই অ্যানাফেজ পর্যায়ের সমাপ্তি ঘটে। এখন টেলোফেজ। ক্রোমোজোমগুলোতে আবার যোজন ঘটে, মানে জল আবার যোগ হয় বা যোজন ঘটে। ক্রোমোজোমগুলো আবার জল যোজন ঘটে। ক্রোমোজোমগুলোর চারদিকে নিউক্লিয়ার এনভেলপ এবং স্যাট ক্রোমোজোম এর গৌণ কুঞ্চনে নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। মনে রাখতে হবে কিন্তু। আচ্ছা, ইন্টারফেস আই ইজ ফর ইন্টারলুড, দুটো ঘটনার মাঝখানে অবকাশ। তারপর পি বিভাজনের জন্য তৈরি। আচ্ছা, প্রোফেজ, পি ইজ ফর প্রিপেয়ার, মানে বিভাজনের জন্য তৈরি হওয়া। এম মেটাফেজ, এম ইজ ফর মেডেল, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যবর্তী স্থানের অবস্থান। এ কি, অ্যানাফেজ, এ ফর অ্যাপার্ট, ক্রোমাটিড পৃথক হয়ে সরে যায়। টেলোফেজ, টি ইজ ফর টু, দুটি কোষের জন্য। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, বোর্ড এমসিকিউ অ্যাডমিশনের জন্য মাস্ট বাই বইয়ের কোনো বিকল্প নাই। সাইটোকাইনেসিস টেলোফেজ পর্যায়ের শেষের দিকে দুভাগে বিভক্ত হয়। বিভাজনরত কোষে সাইটোপ্লাজম দুভাগে বিভক্ত হয়, সাইটোকাইনেসিস। আচ্ছা, আমি এক কথায় বলতে পারি, সাইটোপ্লাজমের বিভক্ত হওয়াকেই সাইটোকাইনেসিস বলে, এটাও তো বলা যায়। আচ্ছা, সমস্যা নেই, আমরা এটাই বলবো যে বিভাজনরত কোষে সাইটোপ্লাজম দুভাগে বিভক্ত হওয়াকে সাইটোকাইনেসিস বলে। এই যে বিষুবীয় অঞ্চলেই লাইসোসোমের ন্যায় ফ্রাগমোসোম জমা হয় এবং
পরে এরা মিলিত হয়ে প্লাজমালেমা নামক ঝিল্লির সৃষ্টি করে। প্লাজমালেমা নামক ঝিল্লির সৃষ্টি করে। আচ্ছা, এখন হচ্ছে আচ্ছা এটা তো বলছি যে বিষুবীয় অঞ্চলেই লাইসোজোমের ন্যায় ফ্রাগমোসোম জমা হয়। কি জমা হয়? ফ্রাগমোসোম জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে প্লাজমালেমা নামক ঝিল্লির সৃষ্টি করে। আচ্ছা, প্রোটিন, অ্যাক্টিন এবং মাইসিন কোষ ঝিল্লির খাস সৃষ্টিতে সহায়তা করে। প্রোটিন, অ্যাক্টিন এবং মাইসিন কোষ ঝিল্লির খাস সৃষ্টিতে সহায়তা করে। আচ্ছা, এমসিকিউতে আসতে পারে যে নিচের কোনগুলা বা কোনটি বা খাস কোষ ঝিল্লির খাস সৃষ্টিতে সহযোগিতা করে? এটা হচ্ছে প্রোটিন, অ্যাক্টিন এবং এই যে প্রোটিন গেল, প্রোটিন অ্যাক্টিন এবং মাইসিন কোষ ঝিল্লির খাস সৃষ্টিতে সহায়তা করে। আচ্ছা, এখন হচ্ছে কি সাইটোকাইনেসিস হলে একই কোষের বহু নিউক্লিয়াস সৃষ্টি হয়। সাইটোকাইনেসিস হলে কি হয়? একই কোষের বহু নিউক্লিয়াসের সৃষ্টি হয়। একে বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন। একে কি বলা হয়? মুক্ত নিউক্লিয়ার বিভাজন। ডাবের পানি মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল। আচ্ছা, এখানে কিন্তু মানে এমসিকিউতে আসতে পারে যে ডাবের পানি কিসের পানি বা নিচের কোনটি নিউক্লিয়ার বিভাজনের ফসল? নিচের কোনটি মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল? এটা হচ্ছে ডাবের পানি। হ্যাঁ, তারপর হচ্ছে এ ধরনের উদ্ভিদ কোষকে সিনোসাইট এবং প্রাণী কোষকে প্লাজমোডিয়াম বলে। কি বলে? এ ধরনের উদ্ভিদ কোষকে সিনোসাইট এবং প্রাণী কোষকে উদ্ভিদ কোষকে সিনোসাইট এবং প্রাণী কোষকে বলে প্লাজমোডিয়াম বলে। আচ্ছা, এখন হচ্ছে ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস এর পার্থক্য। ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য। ক্যারিওকাইনেসিস কোষের নিউক্লিয়াস বিভাজন ঘটে, কোষের সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। এটা হচ্ছে কোষের যে ক্যারিওকাইনেসিসে নিউক্লিয়াসের বিভাজন ঘটে। ক্যারিওকাইনেসিসে হচ্ছে কোষের নিউক্লিয়াসের বিভাজন ঘটে, আর হচ্ছে সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। কোষের সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। হচ্ছে জটিল পদ্ধতি এবং দীর্ঘ সময়ের প্রয়োজন, অপেক্ষাকৃত সরল পদ্ধতি এবং কম সময় প্রয়োজন। অপেক্ষাকৃত সরল এবং সময় কম প্রয়োজন। এটা সময় বেশি প্রয়োজন। এবং জটিল পদ্ধতি, এটা হচ্ছে সরল এবং সময় কম লাগে। আচ্ছা, 5টি দশা। ক্যারিওকাইনেসিসের দশা কয়টি? 5টি দশা। আর একে কোনো পর্যায়ে বিভক্ত ক্যারিওকাইনেসিসকে হচ্ছে 5টি দশায় বিভক্ত করা হয়েছে এবং সাইটোকাইনেসিসকে কোনো পর্যায়ে বিভক্ত করা যায় না বা করা হয়নি। নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। ক্যারিওকাইনেসিসে কি? নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। সাইটোপ্লাজম সমান দুটি ভাগে বিভক্ত হয়। সাইটোপ্লাজম কি? সমান, মানে সাইটোপ্লাজম সমান দুটি ভাগে বিভক্ত হয়। আর ক্যারিওকাইনেসিস হচ্ছে একটি নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটি নিউক্লিয়াস সৃষ্টি করে। আচ্ছা, নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি ঘটে, কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। ক্যারিওকাইনেসিসে হচ্ছে নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি ঘটে, সাইটোকাইনেসিস হচ্ছে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। সাইটোকাইনেসিসের আগে ঘটে। সাইটোকাইনেসিসের আগে ঘটে, ক্যারিওকাইনেসিসের পরে ঘটে। ভাই কি দিছে দেখছো? কি পয়েন্ট দিছে যে ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিসের আগে ঘটে আর সাইটোকাইনেসিস ক্যারিওকাইনেসিসের পরে ঘটে। মানে একই আসে প্রশ্নটা, যাই করে দিছে। আচ্ছা, এখন হচ্ছে মাইটোসিসের গুরুত্ব বা তাৎপর্য বা প্রয়োজনীয়। এটা হচ্ছে মাইটোসিসের প্রয়োজনীয় হচ্ছে কি? দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি, বংশবৃদ্ধি, জননাঙ্গ সৃষ্টি ও জননকোষের সংখ্যা বৃদ্ধি। তারপর হচ্ছে নিউক্লিয়াস, সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা, ক্রোমোজোমের সমতা রক্ষা। তারপর হচ্ছে ক্ষয়পূরণ, ক্রমাগত ক্ষয়পূরণ,
পুনরুৎপাদন, তারপর হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল। অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে কিন্তু টিউমার ক্যান্সার সৃষ্টি হয়, এটা এখানেও লেখা আছে, হ্যাঁ লেখা আছে এখানে। আচ্ছা, এবার হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস এর ফলে টিউমার ক্যান্সার সৃষ্টি হয়। ক্যান্সার কোষের সাইক্লিন সিডিকে এর নিয়ন্ত্রণ বিনষ্ট হয়ে যায়। P53 নামক প্রোটিন কোষকে বিভাজন হতে বিরত রাখায় রাখে। বিভাজন হতে মানে ফসফেট হচ্ছে কত, 53 ফসফেট 53 নামক প্রোটিন সাধারণত কোষের বিভাজন হতে বিরত রাখার ভূমিকা রাখে। এটি হচ্ছে ডিফেক্টিভ হলে এটা হচ্ছে ডিফেক্টিভ, হ্যাঁ। এর ফলে ক্যান্সার সৃষ্টি হয়। অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে ক্যান্সার সৃষ্টি হয়। তারপর হচ্ছে টিউমার সৃষ্টি হওয়াকে বলা হয় অনকোজেনেসিস। এরা কি, টিউমার সৃষ্টি হওয়াকে বলা হয় অনকোজেনেসিস। কোষ চক্র বিনষ্টকারী জিন হলো অনকোজেনেসিস। যেসব রাসায়নিক পদার্থ ক্যান্সার সৃষ্টিতে উৎসাহিত করে তা হলো মোটাজেন্স, মিউটাজিনিস পদার্থই কার্সিনোজেনেসিস হয়। দেহের বিভিন্ন অংশে টিউমার ছড়িয়ে পড়া হলো মেটাস্টেসিস। বায়োলজির কিছু ওয়ার্ড আছে ভাই, মানে এটা হচ্ছে বিশুদ্ধ ভাষা না, মানে দু একটা হচ্ছে একটু পেঁচায় না, মানে কেমন লাগে। তারপর যাই হোক, আমি যেহেতু মেডিকেলে অত গুরুত্ব দিয়ে বলবো না, ইচ্ছা নাই মেডিকেলে A+ পাওয়ার জন্য যদি কোনো রকম পড়ি। দুটি উপায়ে কোষের মৃত্যু ঘটে। কয়টি উপায়ে কোষের মৃত্যু ঘটে? এমসিকিউ আসবে না, আসবে, এখান থেকে আসবে। আচ্ছা যাই হোক, আগে আমি প্রথমে একটা লাইন স্কিপ করে গেছি। বিভিন্ন প্রকারের প্যাপিলোমা ভাইরাস ক্যান্সার তৈরি করে। বিভিন্ন প্রকার কি প্যাপিলোমা, বিভিন্ন প্রকার প্যাপিলোমা ভাইরাস ক্যান্সার তৈরি করে। এই ভাইরাসে B3 ও B7 জিন দুটির ক্যান্সার তৈরি হয়। B6 এবং B7 জিন দুটির ক্যান্সার তৈরি হয়। দুটি উপায়ে কোষের মৃত্যু ঘটে। কয়টি উপায়ে কোষের মৃত্যু ঘটে? দুটি। একটি কোষ হচ্ছে নেক্রোসিস, অপরটি হচ্ছে অ্যাপোপ্টোসিস। কোষের মৃত্যু ঘটে হচ্ছে দুটি উপায়ে, একটি হচ্ছে নেক্রোসিস এবং আরেকটা হচ্ছে অ্যাপোস্টোসিস। আচ্ছা, এখন হচ্ছে নেক্রোসিস আর অ্যাপোস্টোসিস সম্পর্কে আলোচনা করব। নেক্রোসিস পুষ্টির অভাব হলে অথবা বিষাক্ত দ্রব্যের কারণে ক্ষতিগ্রস্ত হলে কোষ মরে যায়, এটা হচ্ছে নেক্রোসিস। আর অ্যাপোস্টোসিস হচ্ছে কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রণ মৃত্যু। যদি কোষের জেনেটিক্যালি যদি বলে যে কোনো কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু হয়, কিসের কোন উপায়ে হচ্ছে তোমার হয় জেনেটিক্যালি মৃত্যু ঘটে। সরি, আমার তো এটা হচ্ছে যদি উল্লেখ থাকে জেনেটিক্যাল নিয়ন্ত্রিত মৃত্যু, তাহলে হচ্ছে অ্যাপোস্টোসিস। যদি বলে হচ্ছে কি বিষাক্ত দ্রব্যের কারণে ক্ষতিগ্রস্ত বা কোষ মরে যায় বা পুষ্টির অভাবে যদি কোষ মরে যায়, সেটা হচ্ছে নেক্রোসিস, মনে রাখতে হবে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের দেহে প্রতিদিন যে লক্ষ লক্ষ কোষের মৃত্যু হয়, তার অধিকাংশই রক্তকোষ ও অন্ত্রের অ্যাপিথেলিয়াম লাইনিং এর কোষ। রক্তের ও অন্ত্রের অ্যাপিলিয়াম লাইনিং এর কোষ। আচ্ছা, এমআই হচ্ছে কি? মাইটোটিক ইন্ডেক্স। এমআই হচ্ছে মাইটোটিক ইন্ডেক্স। মাইটোসিসরত কোষ সংখ্যা
ডিভাইডেড মোট কোষ সংখ্যা। মাইটোটিক ইন্ডেক্স ইজ ইকুয়াল টু মাইটোসিসরত কোষ সংখ্যা ডিভাইডেড বাই মোট কোষ সংখ্যা। আচ্ছা ঠিক আছে। উচ্চ এমআই বলে দেয় এটি দ্রুত বর্ধনশীল টিউমার। তারপর হচ্ছে কি, উচ্চ এমআই বলে দেয় এটি দ্রুত বর্ধনশীল টিউমার। এমআই হচ্ছে এই যে, এটা কিন্তু আমাদের শোনো ভালো কথা আমি বলতেছি, এই যে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে মাইটোটিক ইন্ডেক্স, মাইটোসিসরত কোষ সংখ্যা ডিভাইডেড মোট কোষ সংখ্যা। এমআই ইজ ইকুয়াল টু মাইটোটিক, এমআই ইজ ইকুয়াল টু মাইটোসিসরত কোষ সংখ্যা, এমআই ইজ ইকুয়াল টু মাইটোসিসরত কোষ সংখ্যা ডিভাইডেড মোট কোষ সংখ্যা। আচ্ছা, এখন হচ্ছে মায়োসিস বা হ্রাসমূলক বিভাজন। ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়, মানে আমরা এখান থেকে তোমাকে দেখাই যে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে মাতৃকোষের, এখানে কি বলছে, ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক, মানে এখানে হচ্ছে আমরা এখানে বলা আছে, এখানে আমি দেখতে পাই যে এই যে 2n থেকে n গেছে, মানে 2n ছিল মাতৃকোষে, 2n ছিল কিন্তু অর্ধেক, মানে এটা গেছে n এবং অপত্য কোষে n, মানে n গেছে। এটা হচ্ছে মায়োসিসেরই, দেখছো যে মাতৃকোষ বা জনমাতৃকোষ থেকে অপত্য কোষ গেছে 2n থেকে n গেছে। আচ্ছা, এবার হচ্ছে আমি এ প্রকার, এই যে এখানে দেখো এ প্রকার কোষ বিভাজনকে মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন বলে। মায়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলার কারণ হচ্ছে মাতৃকোষের সংখ্যা হচ্ছে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক, এজন্য বুঝছো। তো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস পরপর দুবার এবং ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়, মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যুক্ত 4টি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে মায়োসিস কোষ বিভাজন বলে। মায়োসিস কোষ বিভাজনের সংজ্ঞাটা সবাই একটু মনে রাখো, সেটা হচ্ছে কি, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস পরপর দুবার এবং ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়ে মাতৃকোষ ক্রোমোজোমের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যুক্ত 4টি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে মায়োসিস কোষ বিভাজন বলে। আচ্ছা ঠিক আছে, সরি। এবার হচ্ছে বেনেডিন এবং হাউসার অ্যাসক্যারিস কৃমির গ্যামিটে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন। স্ট্রাসবার্গার পুষ্পক উদ্ভিদের জনন সর্বপ্রথম হ্রাসমূলক বিভাজনকে মায়োসিস বলেন। কে বলে? সরি আমি ভুল পড়ছি, এক লাইন স্কিপ করছি। ফার্মার ও মুর জননাঙ্গের মায়োসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। কে করেন প্রত্যক্ষ? এটা ঠিক আছে। সর্বপ্রথম, ভাই আমার মাথা তৈরি গেছে। তো যাই হোক, এটা একটু দেখো, আমি জাস্ট রিডিং পড়ে যাইতেছি, অত মানে ইন ডিটেলস বলতেছি না। তো এখান থেকে পড়ি, যেখান থেকে যে বেনেডিন এবং হাউসার, এই যে এখান থেকে প্রথম লাইন থেকে কিন্তু বেনেডিন এবং হাউসার অ্যাসক্যারিস কৃমির গ্যামিটে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন। স্ট্রাসবুর্গার পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষের ক্রোমোজোমের হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন। ফার্মার ও মুর সর্বপ্রথম হ্রাসমূলক বিভাজনকে মায়োসিস বলেন। ফার্মার ও মুর সর্বপ্রথম সর্বপ্রথম হ্রাসমূলক বিভাজনকে মায়োসিস বলেন।
বোভেরি সর্বপ্রথম গোলকৃমির জননাঙ্গে মায়োসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। মায়োসিস সর্বদা জনন মাতৃকোষে সম্পন্ন হয়। মায়োসিস কোথায় সম্পন্ন হয়? জনন মাতৃকোষে। আচ্ছা, তারপর হচ্ছে কখনো দৈহিক কোষে হয় না এবং সর্বত্রই 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষে হয়। নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড জীবে মায়োসিস হয় নিষেকের পর জাইগোট 2n, আর উচ্চ শ্রেণীর ডিপ্লয়েড জীবে মায়োসিস হয় নিষেকের পূর্বে জনন মাতৃকোষ হতে গ্যামিট সৃষ্টিকালে। তারপর হচ্ছে দুটি জননকোষ থাকে। জননকোষ একসাথে মিলিত হয়ে জাইগোট সৃষ্টি করে। দুটি জননকোষ হচ্ছে পুং জননকোষ এবং স্ত্রী জননকোষ। পুং জননকোষকে বলি হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু, এটাই তো। হ্যাঁ, আচ্ছা, এটা মনে রাখতে হবে যে দুটি জননকোষ একসাথে মিলিত হয়ে জাইগোট সৃষ্টি করে। হ্যাপ্লয়েড জীবে দুটি গ্যামিটের যৌন মিলনের ফলে সৃষ্ট জাইগোটও ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়। মায়োসিসের বৈশিষ্ট্য নিম্নরূপ: জনন মাতৃকোষ হয়। কোষ বিভাজনের নিউক্লিয়াস দুবার, এগুলো আমার মানে এক একটা লাইন পর কিন্তু আমি একটা পড়ছি। হ্যাঁ, কোষ বিভাজনের নিউক্লিয়াস দুবার বিভক্ত হয় কিন্তু ক্রোমোজোম মাত্র একবার বিভক্ত হয়। মানে নিউক্লিয়াস দুবার বিভক্ত হয় কিন্তু মায়োসিসের বৈশিষ্ট্য যে নিউক্লিয়াস দুবার বিভক্ত হয় কিন্তু ক্রোমোজোম মাত্র একবারই বিভক্ত হয়। এখন হচ্ছে প্রোফেজ 1 দীর্ঘস্থায়ী বিধায় একে 5টি উপপর্যায়ে বিভক্ত করা হয়েছে। হোমোলোগাস ক্রোমোজোমের জোড়া বেঁধে বাইভ্যালেন্স সৃষ্টি করে। তারপর হচ্ছে কাইজমা ও ক্রসিং ওভার হয় বলে হোমোলোগাস ক্রোমোজোম মধ্যে জিন বিনিময় ঘটে। জিন বিনিময় হচ্ছে ক্রসিং ওভারের ফলে ঘটে। হ্যাঁ, ক্রসিং ওভার তো আমরা জানি, আমাদের সুজন স্যার তো পড়াইছে। ক্রসিং ওভারটা এত সুন্দরভাবে বুঝছি ভাই, যে ক্রসিং ওভারের ফলে হচ্ছে জীবের প্রকরণ, বৈচিত্র্য সৃষ্টি এবং অভিব্যক্তিতে এটা অনেক হেল্প করে। ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস হয়। তারপর হচ্ছে স্বতন্ত্র বিন্যাস হচ্ছে মায়োসিসে, কিন্তু ক্রসিং ওভার ও ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে। মায়োসিস হলো জীব সমূহের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি এবং প্রধান উপায়। দুটি প্রধান পর্ব ভাগ করা যায়। মায়োসিস প্রক্রিয়াকে দুটি প্রধান পর্বে ভাগ করা যায়। এটা হচ্ছে মায়োসিস 1 আর হচ্ছে মায়োসিস 2। মায়োসিস 1 আর মায়োসিস 2 রিডাকশনাল বা হ্রাসমূলক বিভাজনও বলা হয়। মায়োসিসকে কি বলা হয়? রিডাকশনাল বা হ্রাসমূলক বিভাজনও বলা হয়। আচ্ছা, এখন হচ্ছে প্রোফেজ 1 পর্যায়টি অনেক দীর্ঘ হয়। এই যে এখান থেকে আমি কিন্তু লাইন বাই লাইন, তোমরা জাস্ট একটু ফলো করো। হ্যাঁ, এই যে লাইন বাই লাইন পড়তেছি। প্রোফেজ 1 পর্যায়টি অনেক দীর্ঘ হয়। মানুষের শুক্রাশয় ও মায়োটিক প্রোফেজ এ সময় লাগে 1 সপ্তাহ। বিভাজনটি সম্পন্ন হতে সময় লাগে প্রায় 1 মাস। মানে এই বিভাজনটি 1 মাস সময় লাগে ভাই, এটা মনে রাখতে হবে কিন্তু। যে প্রোফেজ 1 পর্যায়টি অনেক দীর্ঘ হয়। মানুষের শুক্রাশয় এই মাইটোটিক প্রোফেজে সময় লাগে 1 সপ্তাহ। বিভাজনটি সম্পন্ন হতে সময় লাগে হচ্ছে 1 মাস। প্রোফেজ শুরু হওয়ার আগেই ডিএনএ প্রতিলেপন হয়। এ পর্যায়ে হচ্ছে প্রোফেজ শুরু হওয়ার আগেই ডিএনএ প্রতিলেপিত হয়। 5টি উপপর্যায়ে ভাগ করা হয়েছে: ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন আর হচ্ছে ডায়াকাইনেসিস। তারপর হচ্ছে কি, এইগুলো হচ্ছে পড়তে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে কি ল্যাপ্টোটিন, এটা হচ্ছে নিউক্লিয়াসের জল বিয়োজনের মাধ্যমে শুরু হয়। এটা জাস্ট খেয়াল করো। হ্যাঁ, যে এটা নিউক্লিয়াসের জল বিয়োজনের মাধ্যমেই শুরু হয় ল্যাপ্টোটিন উপপর্যায়। তারপর হচ্ছে কি ক্রোমোজোমগুলো আলোক অনুবীক্ষণে দৃষ্টিগোচর হয়। ক্রোমোজোমগুলোকে একত্রে একটি ফুলের তোড়ার মতো দেখায়।
ক্রোমোজোমগুলোকে একত্রে কিসের মতো দেখায়? ফুলের তোড়ার মতো। এটা কিন্তু মনে রাখতে হবে, মাস্ট বি মনে রাখতে হবে। বা এটা যে সে কোন পর্যায়ে হচ্ছে ক্রোমোজোমগুলোকে ফুলের তোড়ার মতো দেখায়, এটা হচ্ছে ল্যাপ্টোটিন পর্যায়ে, এটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে কি, অনেক সময় একে একে বেঁকে একে বুকে বলা হয়, একে বুকে বলা হয়, বুকে সরি, অনেক সময় কি বলা হয়? বুকে বলা হয়, এটা মনে রাখতে হবে কিন্তু এমসিকিউর জন্য। অনেক সময় ক্রোমোজোমগুলোকে একত্রে একটি ফুলের মতো যে তোড়া সৃষ্টি দেখায়, একে অনেক সময় কি বলা হয়? বুকে বলা হয়। বুকে, এই যে বুকে দেখছো, এই বুকে বলা হয়। বিজ্ঞানী ডার্লিংটন প্রাণী কোষে ক্রোমোজোমের পোলারাইজড বিন্যাস ঘটে। প্রাণী কোষে ক্রোমোজোমের কি পোলারাইজড বিন্যাস ঘটে? প্রাণী কোষে ক্রোমোজোমের পোলারাইজড ঘটে। কোন নিচের, আচ্ছা একটা প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটিতে ক্রোমোজোমের পোলারাইজড বিন্যাস ঘটে? নিচের কোনটিতে? সেখানে হচ্ছে প্রাণী কোষে ক্রোমোজোমের পোলারাইজড ঘটে। আচ্ছা, এখন হচ্ছে জাইগোটিন। হোমোলোগাস ক্রোমোজোম একটি জোড়া সৃষ্টি করে, এই জোড়াকে বাইভ্যালেন্ট বলে। আচ্ছা যাই হোক, আমি শুধু এই লাইনগুলো পড়তেছি। সেন্ট্রোমিয়ার দ্বয়ের মধ্যে আরম্ভ হয়ে দুদিকে ক্রমান্বয়ে বিস্তার লাভ করতে পারে, অথবা স্থানে স্থানে আরম্ভ হতে পারে। দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে সিনাপসিস বলে। মানে দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যে জোড় সৃষ্টি হওয়ার প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা হচ্ছে সিনাপসিস। আর যে জোড়া হয় ওটা হচ্ছে বাইভ্যালেন্ট। প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওলে বিভক্ত সূচনা ঘটে। প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওলের বিভক্তের সূচনা ঘটে। প্রতিটি বাইভ্যালেন্টের দুটি সেন্ট্রোমিয়ার, এই যে প্রতিটি বাইভ্যালেন্টের দুটি সেন্ট্রোমিয়ার এবং 4টি ক্রোমাটিড থাকে। এই অবস্থাকে ট্রেটার্ড বলে। এই যে প্রতিটি বাইভ্যালেন্টের দুটি সেন্ট্রোমিয়ার, 4টি ক্রোমাটিড, দুটি সেন্ট্রোমিয়ার, 4টি ক্রোমাটিড, প্রতিটি বাইভ্যালেন্টের দুটি সেন্ট্রোমিয়ার এবং 4টি ক্রোমাটিড থাকে। কি বলা হয়? এটা হচ্ছে ট্রেটার্ড। এই অবস্থাকে ট্রেটার্ড বলে। এই অবস্থা কি বলে? ট্রেটার্ড বলে। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলে। এই যে সিস্টার ক্রোমাটিড কাকে বলে? একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলে। একই জোড়ার দুটি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডকে নন সিস্টার, যদি ভিন্ন হয়, একই জোড়ার দুটি ভিন্ন ক্রোমোজোমকে নন সিস্টার ক্রোমাটিড বলে। আচ্ছা, এখন হচ্ছে দুটি নন সিস্টার ক্রোমাটিড এক্স আকৃতির বা ক্রস চিহ্নের মতো জোড়াস্থল এক বচনে কাইজমা এবং বহু বচনে কাজমাটা বলে। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে পরস্পর অংশের বিনিময়কে ক্রসিং ওভার বলে। ক্রসিং ওভার কাকে বলে? এটা অনেক সময় অনেক বোর্ডে আসে ভাই, ক্রসিং ওভার কাকে বলে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ক্রসিং ওভার কাকে বলে? বহু বচনের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে পরস্পর অংশের বিনিময়কে, আমরা ক্রসিং ওভার বলতে পারি। ঠিক আছে, বা বলে। এখন হচ্ছে কি ডিপ্লোটিন না? আচ্ছা, আমি কিন্তু এখন জাইগোটিন পড়ছি। হ্যাঁ, আমি উল্লেখ করে নিই যে জাইগোটিন পড়ছি, তারপর জাইগোটিন পড়ছি, তোমরা একটু দেখে নিও। বিকর্ষণের ফলে দুটি কায়াজমাটার মধ্যবর্তী অংশে লুপের সৃষ্টি হয়। কিসের মাধ্যমে? বিকর্ষণের ফলে দুটি কায়াজমাটার মধ্যবর্তী অংশে লুপের সৃষ্টি হয়। বুঝছো? লুপের সৃষ্টি হয়। কায়াজমার প্রান্তের দিকে সরে যাওয়াকে প্রান্তীয়করণ বলে। আচ্ছা, প্রান্তীয়করণ কাকে বলে? কায়াজমার প্রান্তের দিকে সরে যাওয়াকে প্রান্তীয়করণ বলে। এটা সুন্দর একটা সংক্ষিপ্তভাবে যে একটা জ্ঞানমূলক দেওয়া যায়। প্রান্তীয়করণ কাকে বলে? হচ্ছে কায়াজমা প্রান্তের দিকে সরে যাওয়াকে প্রান্তীয়করণ বলে। 2 বা ততোধিক বাহু সরে যায়। হ্যাঁ, আচ্ছা, 2 বা ততোধিক
দুই বা ততোধিক বাহু পরস্পর আবর্তনের ফলে পাশাপাশি লুপ 90 ডিগ্রি কোণে, কত ডিগ্রি কোণে? 90 ডিগ্রি কোণে অবস্থান করে। দুই বা ততোধিক পরস্পর আবর্তনের ফলে পাশাপাশি লুপ 90 ডিগ্রি কোণে অবস্থান করে। একটি মাত্র কায়াজমা থাকলে এটি 180 হতে পারে। একটি মাত্র কায়াজমা থাকলে এটি 180 ডিগ্রি হতে পারে। একটি মাত্র কায়াজমা থাকলে সেটা একটি মাত্র, যদি দুটা থাকে, যদি দুটো থাকে, একটা দুইটা, সরি একটা দুইটা থাকলেও একটা দুইটা, তাহলে থাকে হচ্ছে 90 ডিগ্রি কোণ হবে। আর যদি একটা থাকে তাহলে 80 ডিগ্রি। আচ্ছা আসি হোক। এবার হচ্ছে কি, আর ক্রোমাটিড বিভক্ত দেখায় না, ক্রোমাটিড বিভক্ত দেখায় না। এ পর্যায়ে শেষ দিকে নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায় এবং নিউক্লিয়ার এনভেলপ এর অবলুপ্তি ঘটে এবং প্রাণীকোষের সেন্ট্রিওল মেরুতে পৌঁছায়। আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে মেটাফেজের মতো এ পর্যায়ে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না, মেটাফেজ, আচ্ছা এটা হচ্ছে মেটাফেজ একের, হ্যাঁ অ্যানাফেজ যে মেটাফেজের মতো হয় না। যাই হোক, প্রায় শেষের দিকে চলে আসছি আমি। অনেক প্রজাতিতে টেলোফেজ এক ঘটে না। তারপর হচ্ছে কি, মায়োসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভাজন অন্তর্বর্তীকালীন মধ্যবর্তী সময়কে ইন্টারকাইনেসিস বলে। ইন্টারকাইনেসিস কাকে বলে? মায়োসিস প্রক্রিয়ায় ইন্টারকাইনেসিস কাকে বলে, এটা কিন্তু আসে মাঝে মাঝে। মায়োসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভক্তির অন্তর্বর্তীকালীন এবং মধ্যবর্তী সময়কে ইন্টারকাইনেসিস বলে। এ সময় প্রয়োজনীয় আরএনএ, প্রোটিন ইত্যাদি সংশ্লেষ হয়, ডিএনএ প্রতিরূপ সৃষ্টি হয়। তারপর হচ্ছে মেটাফেজ, সেন্ট্রোমিয়ার একবার বিভক্ত হয়, এর শেষ পর্যায়ে সেন্ট্রোমিয়ার একবার বিভক্ত হয় মেটাফেজ 2-এ। আচ্ছা টেলোফেজ, এবার হচ্ছে টেলোফেজ। নিউক্লিয়াসে জল যোজন ঘটে, ক্রোমোজোমগুলো সম্প্রসারিত ও সরু হয় এবং রঞ্জক ধারণ ক্ষমতার বিলুপ্তি ঘটে, ফলে আর দেখা যায় না। মায়োসিসের গুরুত্ব বা তাৎপর্য: প্রয়োজনীয়তা, জননাঙ্গ সৃষ্টি, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা, প্রজাতির সক্রিয়তা ঠিক রাখা, বৈশিষ্ট্য সৃষ্টি, অভিব্যক্তি, গ্যামিট সৃষ্টি ও বংশবৃদ্ধি, যৌনক্রম, মেন্ডেলিভ সূত্র। তারপর মায়োসিস 1 ক্রসিং ওভার পড়তে হবে, হ্যাঁ এই পার্টটা পড়লে কিন্তু শেষ আমার পড়া, তারপর আর কোনো পড়া নাই। মায়োসিস 1-এর প্যাকাইটিন উপপর্যায়ে একজোড়া সমসংস্থ ক্রোমোজোমের দুটি নন সিস্টার, এই যে এগুলো পড়তে হবে। মায়োসিস 1-এর প্যাকাইটিন উপপর্যায়ে, কোন পর্যায়ে? প্যাকাইটিন। মায়োসিস 1-এর প্যাকাইটিন উপপর্যায়ে একজোড়া সমসংস্থ ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিড এর মধ্যে অংশের বিনিময় হওয়াকে ক্রসিং ওভার বলে। 1909 সালে ভুট্টা উদ্ভিদের প্রথম ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেন। কি ভুট্টা উদ্ভিদে প্রথম ক্রসিং ওভার কোন উদ্ভিদে? ভুট্টা উদ্ভিদে কিন্তু কোন এটা হচ্ছে কে দেয়? থমাস হার্ট মর্গান 1909 সালে ভুট্টা উদ্ভিদের ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেন। 1933 খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার পান। তারপর হচ্ছে প্রথমে দুটি নন সিস্টার ক্রোমাটিড একই স্থান বরাবর ভেঙে যায়। এটা বোঝা যাইতেছে না ভাই, আমার মানে স্ক্রিনের উপর তাকাইতে আমার চোখে মানে একটা চলে আসছে। অ্যান্ডোনিউক্লিয়াস, আমি কি পড়ি, আমার মানে চোখে পুরো লাইটটা পড়তেছে, তো মানে ফোনের যে এটা পড়তেছে। হ্যাঁ এটা হচ্ছে কি কই গেল,
অ্যান্ডোনিউক্লিয়াস এনজাইম এর কারণে। আচ্ছা, পরে একটি এটা হচ্ছে জোড়া লাগে হচ্ছে লাইগেজ এনজাইমের কারণে। জোড়া লাগে কিসের মাধ্যমে? লাইগেজ এনজাইমের কারণে। কারিজমা শেষের দিকে কারেন্ট চলে গেছে, লাইটটা জ্বালায়নি। শেষ পর্যায়ে প্রান্তীয়করণের মাধ্যমে ক্রোমাটিডের বিনিময় শেষ হয়। ভাই এখন এই যে এইটুকু শেষ। ক্রসিং ওভারের গুরুত্ব তাৎপর্য। এটা হচ্ছে কি, জিনগত পরিবর্তনের সাধনের ফলে সৃষ্ট জীবী বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয়। সৃষ্টিগুলো আসে বৈচিত্র্য ক্রমাগত উন্নতি সাধন করে। তারপর হচ্ছে কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটিয়ে বংশগতির পরিবর্তন আনা সম্ভব। ক্রোমোজোম দেহের জিনের রেখাকার বিন্যাস অবস্থান প্রমাণে বা ক্রোমোজোমে ম্যাপিং এই ক্রসিং ওভার বৈশিষ্ট্য ব্যবহৃত হয়। তারপর হচ্ছে ক্রোমোজোম জিনের অবস্থান নির্ণয় করে, জেনেটিক ম্যাপ তৈরি করে। এগুলো কিন্তু মনে রাখতে হবে ভাই, এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ক্রোমোজোমের জিনের নতুন বিন্যাসের ফলে জেনেটিক ভ্যারিয়েশন সৃষ্টি হয়। ভাই আজকের মতো এই পর্যন্ত শেষ। তো আশা করি সবাই মনোযোগ সহকারে শুনবা বা শুনছো। ভাই মূল কথা হচ্ছে, কারো যদি ভালো লাগে ভিডিওটা, তাতেও আমাকে একটু জাস্ট মানে করো যে না ভালো হয়েছে, মানে সাপোর্ট করো। যেহেতু আমি তোমাদের ভালোর জন্য এই ভিডিওটা বানাইছি। হ্যাঁ, আমি তো চাই না যে তোমাদের খারাপ হোক, আর কষ্ট করেই বানাইছি, মানে নিজের পড়তেও তো কষ্ট, হ্যাঁ এই জন্য আমি বানাইছি। তো যাই হোক, তোমরা ভিডিওটা পাইলে উপকৃত হলে একটা লাভ রেখ দিয়ে শেষের দিকে। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।